হ্যালো এভরিওয়ান, আমাদের ফিকশন চ্যাপ্টারটা শেষ হয়েছে। ফিকশন চ্যাপ্টারে আমাদের 3টি পার্ট রয়েছে। তোমরা যারা এই 3টি পার্ট এখনও দেখোনি তারা অবশ্যই এই 3টি পার্ট প্লেলিস্টে গিয়ে দেখবে। তোমরা এই 3টি পার্ট যদি সম্পূর্ণ ভালোভাবে দেখো তাহলে এই যে ফোর্থ পার্টে যে আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি তার একটা কোশ্চেনও তোমাদের আটকাবে না। এই ফোর্থ পার্টের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসে। আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই কোশ্চেনগুলোকে কালেক্ট করেছি। তো চলো আমাদের এই ফোর্থ পার্ট স্টার্ট করা যাক। তো নাম্বার 1 দেখো, হোয়েন টু অবজেক্টস টাচিং ইচ আদার, যখন দুটো অবজেক্ট একে অপরের সঙ্গে টাচ করে থাকে, আর ইন এ স্টেট অফ ইকুইলিব্রিয়াম, এবং দুটো অবজেক্টই যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, দেন তখন দ্য ফ্রিকশনাল ফোর্স জেনারেটেড অ্যাট দেয়ার পয়েন্ট অফ কন্ট্যাক্ট, তখন দুটো বস্তু যে পয়েন্টে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে রয়েছে সেই পয়েন্টে কোন ধরনের ফ্রিকশন ফোর্স জেনারেট হয়। ফ্রিকশন ফোর্স আমরা ক ধরনের জেনেছি? 3 ধরনের: লিমিটিং ফ্রিকশন ফোর্স, ডায়নামিক ফ্রিকশন ফোর্স আর স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। তো এই ক্ষেত্রে যখন বডি রেস্ট কন্ডিশনের রয়েছে, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলে দিয়েছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে বডির মধ্যে কোনো রিলেটিভ মোশন থাকবে না। তো সেই ক্ষেত্রে কোন ফ্রিকশন ফোর্স বডিটার মধ্যে জেনারেট হবে? না, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। কারণ বডির তো কোনো মুভমেন্ট হচ্ছে না। আমরা কি করে বুঝতে পারছি? এখানে কোশ্চেনটাতে বলে দিয়েছে যে বডিটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রয়েছে। সেক্ষেত্রে বডির কোনো মুভমেন্ট হচ্ছে না, এটা স্পষ্ট। তাই আমাদের, আর বডির যদি কোনো মুভমেন্ট না হয় সেক্ষেত্রে বডির মধ্যে যে ফ্রিকশনাল ফোর্সটা জেনারেট হয় সেটা হলো কি না, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন অন ব্লক ইজ স্লাইডিং ওভার অ্যানাদার ব্লক, যখন একটা ব্লক অন্য একটা ব্লকের ওপর স্লাইড করবে মানে মুভ করবে, দেন দ্য ফোর্স জেনারেটেড অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ নোন অ্যাজ, তখন দুটো বস্তু যে পোর্শনে কন্ট্যাক্টে রয়েছে সেই পোর্শনে কোন ধরনের ফ্রিকশন ফোর্স জেনারেট হবে। তো এটা খুবই সোজা, যখন বডির মুভমেন্ট থাকবে বা বডির রিলেটিভ মোশন থাকবে, সেক্ষেত্রে আমাদের কোন ধরনের ফ্রিকশন ফোর্স জেনারেট হবে? সেক্ষেত্রে আমাদের ডায়নামিক ফ্রিকশন ফোর্স জেনারেট হবে। তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড টু ডিনোট দ্য নর্মাল রিয়াকশন, আমরা কোন লেটারটাকে দিয়ে আমরা নর্মাল রিয়াকশনকে ডিনোট করি? তো আমি বলেছিলাম, ওই পার্টে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে খুব ভালো করে আমরা আলোচনা করেছিলাম যে একটা বডি যদি কোনো একটা সারফেসের উপরে আমরা এই বডিটাকে রাখি, এই বডির ওয়েট নিচের দিকে কাজ করে, তাহলে ওয়েট ইকুয়ালস টু কী বলেছিলাম? এম ইন্টু জি। এই ওয়েট যদি এই সারফেসের উপর দেয়, এই বডির ওয়েট যদি সারফেসের উপর অ্যাক্ট করে, তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী এই সারফেস বডির উপর ঠিক সেম অ্যামাউন্ট ফোর্স দেবে। সেটা কি না, সেটাকে আমরা কি বলেছিলাম? নর্মাল রিয়াকশন। তাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? আর এন বা শুধু আর দিয়ে ডিনোট করেছিলাম। ওকে, আর এন বা শুধু আর দিয়ে ডিনোট করেছিলাম। তো এই ক্ষেত্রে নর্মাল রিয়াকশনকে আমরা কোন লেটার দিয়ে ডিনোট করব? এখানে অপশন ডি, মানে আর দিয়ে ডিনোট করব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, জেনারেলি হাউ মেনি টাইপস অফ ফ্রিকশন ফোর্স আর দেয়ার, কত ধরনের ফ্রিকশন ফোর্সের কথা আমরা জানতে পারি বা কত ধরনের ফ্রিকশন ফোর্স রয়েছে? তো আমরা কি 3 ধরনের ফ্রিকশন ফোর্স রয়েছে। কি না, নাম্বার 1 স্ট্যাটিক ফ্রিকশন, যখন বডির কোনো মুভমেন্ট থাকবে না বা রিলেটিভ মোশন থাকবে না। নাম্বার 2 ডায়নামিক ফ্রিকশন,
বা ডায়নামিক ফ্রিকশন যখন বডি ও সারফেসের মধ্যে রিলেটিভ মোশন থাকবে। আর নাম্বার 3 লিমিটিং ফ্রিকশন। ওকে, লিমিটিং ফ্রিকশন কাকে বলে না, যখন বডি যে সর্বোচ্চ যে পরিমাণ ফোর্স বা ম্যাক্সিমাম যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে বডিটা জাস্ট মুভ করতে শুরু করবে, সেই ফোর্সটাকে আমরা কি বলেছিলাম, তখন যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি তার অপোজিট ডাইরেকশানে যে ফোর্স বডিটাকে রেস্ট করে রাখার চেষ্টা করবে, বডিটাকে আটকে রাখার চেষ্টা করবে, সেই ফোর্সকে আমরা কি বলেছিলাম, লিমিটিং ফ্রিকশন ফোর্স। ওকে, তো সাধারণত তিন ধরনের ফ্রিকশন ফোর্সের কথা আমরা জানি, সেই অনুযায়ী এখানে অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইজ ড্যাশ অ্যাজ কম্পেয়ার টু অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স। ওকে, তো এর মানে হলো যে লিমিটিং ফ্রিকশন ফোর্স হলো লিমিটিং ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড ফোর্সের থেকে লিমিটিং ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড ফোর্সের থেকে কম হবে, বেশি হবে না সমান হবে। তো আমাদের এখানে আমি আরেকবার বলে দিই লিমিটিং ফ্রিকশন ফোর্স কাকে বলে। এখানে তিনটে কন্ডিশনের কথা যদি আমি ভাবি, এখানে যদি তিনটে কন্ডিশনের কথা আমরা মনে মনে ভাবি, প্রথমে একটা কন্ডিশন, এই বডিটা প্রথমে একটা বডি আমরা সারফেসের উপর রেখেছি, দ্বিতীয় একটা বডি সেম বডি সারফেসের উপর রেখেছি, থার্ড ওয়ান একটা বডি আমরা একটা সারফেসের উপর রেখেছি। এবারে এইখানটায় আমি দেখছি 6 নিউটন বল, সাপোজ মনে করো 6 নিউটন বল দিলে বডিটা মুভ করছে না। এখানে 7 নিউটন ফোর্স দিলে বডিটা জাস্ট 7 নিউটন ফোর্স দিলে বডিটা মুভ করবে না। 7 নিউটনের থেকে সামান্য একটু বেশি ফোর্স দিলেই বডিটা মুভ করতে শুরু করবে। কিন্তু 7 নিউটন সর্বোচ্চ বডিটাতে 7 নিউটন ফোর্স দিলে বডিটা মুভ করবে না। এই ক্ষেত্রে যে ফ্রিকশনাল ফোর্স অপোজিট ডিরেকশনে যে ফোর্স অপোজিট ডিরেকশনে বডিটার মধ্যে কাজ করবে, বডি ও সারফেসের মধ্যে কাজ করবে, সেটাকে কি বলছে না, লিমিটিং ফ্রিকশন। ওকে, আর থার্ড অন বডির ক্ষেত্রে আমি যদি এটা 8 নিউটন ফোর্স দিই সেক্ষেত্রে বডিটার মোশন হবে বা রিলেটিভ মোশন থাকবে, সারফেস ও বডির সারফেসের মধ্যে রিলেটিভ মোশন থাকবে। সেক্ষেত্রে এইটাকে আমরা কি বলেছিলাম, ডায়নামিক ফ্রিকশন। যেক্ষেত্রে সর্বোচ্চ 7 নিউটন ফোর্স দিলে বডিটা মোশন ঘটবে না। 7 নিউটন থেকে সামান্য একটু বেশি ফোর্স দিলে বডিটা মোশন ঘটবে। তাহলে সর্বোচ্চ 7 নিউটন পর্যন্ত মোশন ঘটছে না, তো এইখানে আমরা লিমিটিং ফ্রিকশন বলবো। এক্ষেত্রে বডি ও সারফেসের মধ্যে যে ফ্রিকশন ফোর্স কাজ করবে সেটা লিমিটিং ফ্রিকশন ফোর্স। আর যে ক্ষেত্রে বডিটার কোনো মোশন থাকছে না, বডিটা রেস্ট কন্ডিশনে রয়েছে, সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো না, স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, তো এই ক্ষেত্রে কোশ্চেন যেটা বলেছে যে লিমিটিং ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড যে এক্সটার্নাল ফোর্স লিমিটিং ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড যে এক্সটার্নাল ফোর্স এর সঙ্গে কী হবে, সমান হবে, কম হবে না বেশি হবে? কী হবে, যেহেতু বডিটা মুভ করছে না সেক্ষেত্রে কী হবে না, অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমান হবে। ওকে, তো এখানে অ্যান্সার কী হবে, ইকুয়াল হবে, অপশন এ ইকুয়াল। নেক্সট কোশ্চেন দেখো, রুল অফ ফ্রিকশন ইজ, ফ্রিকশনের রুলগুলো কী কী, ফ্রিকশনের রুল কোনটি বলছে ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ ওয়ার্কস ইন দ্য অপোজিট ডিরেকশন অফ মোশন অফ দ্য অবজেক্ট। বলেছে যে যেই ডিরেকশনে বডিটা মুভ করবে, যেই ডিরেকশনে ফোর্স এদিক থেকে দিলাম, বডিটা এদিকে মুভ করছে, অপোজিট ডিরেকশনে ফ্রিকশন ফোর্স কাজ করবে, এটা তো সঠিক। নেক্সট কি বলেছে, অপশন বি, ফ্রিকশন ফোর্স ইজ অলওয়েজ ইকুয়াল টু দি ফোর্স অ্যাপ্লাইড ফর মুভিং দ্য অবজেক্ট।
কি বলেছে না ফ্রিকশন ফোর্স সবসময়ের জন্য সমান হয় কার সঙ্গে, না যে পরিমাণ ফোর্স আমরা বডিটার উপরে অ্যাপ্লাই করেছি বডিটাকে মুভ করানোর জন্য। এই অপশানটা কারেক্ট। নেক্সট অপশান কি বলেছে, ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ডস অন দি নেচার অ্যান্ড পজিশন অফ দ্য সারফেস। ফ্রিকশনাল ফোর্স কার উপর নির্ভর করে, নেচার এবং পজিশন অফ সারফেস ইন কন্ট্রাক্ট সারফেসেস ইন কন্ট্রাক্ট বাট ডাজ নট ডিপেন্ড অন দেয়ার শেপ অ্যান্ড অর এরিয়া। শেপ অর এরিয়ার উপর ডিপেন্ড করে না। ফ্রিকশন ফোর্স কার উপর ডিপেন্ড করে, সারফেসের নেচার এবং পজিশনের উপর ডিপেন্ড করে, আর ডিপেন্ড করে না এরিয়া আর শেপের উপর। সারফেসের এরিয়া এবং শেপের উপর ডিপেন্ড করে কার উপরে, নেচার অ্যান্ড পজিশনের উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে অ্যান্সার কী হবে, আমরা দেখছি উপরে তিনটে অপশানই ঠিক। এই তিনটে অপশানকে আমরা কি বলি না, ল অফ ফ্রিকশন। সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইজ ড্যাশ টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু সারফেসেস। বলছে লিমিটিং ফ্রিকশন ফোর্স ইজ ড্যাশ টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু সারফেসেস। তো এখানে যেটা বলেছে যে লিমিটিং ফ্রিকশন কি, লিমিটিং ফ্রিকশন প্রপোর্শনাল নর্মাল রিয়াকশনের সঙ্গে, লিমিটিং ফ্রিকশন ইনভার্সলি প্রপোর্শনাল নর্মাল রিয়াকশনের সঙ্গে, না লিমিটিং ফ্রিকশন ইজ ইকুয়াল টু দ্য নর্মাল রিয়াকশন, না নান অফ দ্য অ্যাবাভ। তো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি না, এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর বা আর এন, এইখানে এফটা কি না ফ্রিকশনাল ফোর্স, মিউটা কি না কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আর এন বা আর এটা কি না নর্মাল রিয়াকশন। তো এখানে বলছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, এই যে ফ্রিকশন ফোর্স এটা লিমিটিং ফ্রিকশনাল ফোর্সও বটে। লিমিটিং ফ্রিকশনাল ফোর্স নর্মাল রিয়াকশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল না প্রপোর্শনাল, এটা কি না প্রপোর্শনাল সাইন। এখানে মিউটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে একটা প্রপোর্শনাল সাইন আসবে, একটা সমানুপাতিক সাইন আসবে। তো সেই ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স নর্মাল রিয়াকশনের সঙ্গে প্রপোর্শনাল রিলেশনে রয়েছে। ওকে, প্রপোর্শনাল রিলেশনে রয়েছে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান এ। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রেশিও অফ লিমিটিং ফ্রিকশন অ্যান্ড নর্মাল রিয়াকশন ইজ নোন অ্যাজ। বলেছে যে লিমিটিং ফ্রিকশন এবং নর্মাল রিয়াকশনের যে রেশিও তাকে আমরা কি বলি, লিমিটিং ফ্রিকশন এবং নর্মাল রিয়াকশনের মধ্যে যে রেশিও তাকে আমরা কি বলি। এই কোশ্চেনটা এর আগের কোশ্চেনটা একই। তো এখানে কি হবে, আমরা যে ফর্মুলাটা সে একই ফর্মুলা, এফ লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু মিউ ইন্টু আর এন। তো এখানে যদি আমরা মিউর ভ্যালু বার করি, মিউ ইকুয়ালস টু কী হবে, এফ বাই আর এন। তো এখান থেকে বলতে পারি যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড নর্মাল রিয়াকশান এদের যে রেশিও এটাকে আমরা কি বলি না, মিউ মিন্স কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো এখানে অ্যান্সার কি হবে না অপশান বি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। নেক্সট কোশ্চেন দেখো, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ ডিনোটেড বাই, এই কোশ্চেনটা তো এই কেবলই হয়েছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ ডিনোটেড বাই মিউ, অপশান সি। নেক্সট কোশ্চেন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ ড্যাশ ফর টু এলিমেন্টস। বলেছে দুটো এলিমেন্টস বা দুটো সারফেসের ক্ষেত্রে বা দুটো অবজেক্টের ক্ষেত্রে, পার্টিকুলার দুটো অবজেক্টের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুটা সেম হয়, ডিফারেন্ট হয়, প্রপোর্শনাল হয়, না নান অফ দ্য অ্যাবাভ। তো এইটা ভালোভাবে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা পার্টিকুলার দুটো অবজেক্ট নিয়ে তার মধ্যে ফ্রিকশনাল ফোর্স বার করার চেষ্টা করব, পার্টিকুলার দুটো অবজেক্ট নিয়ে, এই একটা অবজেক্ট আর যার উপর রাখা আছে সেটা একটা অবজেক্ট,
পার্টিকুলার দুটো অবজেক্ট নিয়ে তার মধ্যে আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বার করার চেষ্টা, হ্যাঁ, তার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করব। সেই ক্ষেত্রে আমাদের এদের মধ্যে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ফোর্স, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা হবে বা মিউ এর ভ্যালুটা, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিন্স মিউ এর ভ্যালুটা পার্টিকুলার দুটো অবজেক্টের ক্ষেত্রে সেম হয়। ওকে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ, আমরা এটা যখন চ্যাপ্টার আমাদের রানিং ছিল তখন আমি এর অ্যান্সারটা বলেছিলাম যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু বা মিউ এর ভ্যালু একের থেকে সবসময়ের জন্যই কম হয়। এখানে অ্যান্সার কী হবে? লেস দ্যান 1। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অ্যাঙ্গেল বিটুইন নর্মাল রিয়াকশন, কার মধ্যেকার অ্যাঙ্গেল বলেছে? অ্যাঙ্গেল বিটুইন নর্মাল রিয়াকশন ফোর্স অ্যান্ড রেজাল্ট্যান্ট ফোর্স কাদের রেজাল্ট্যান্ট ফোর্স? লিমিটিং ফ্রিকশন অ্যান্ড নর্মাল রিয়াকশন। তাহলে কার মধ্যের অ্যাঙ্গেল নর্মাল রিয়াকশন ফোর্স এবং রেজাল্ট্যান্ট ফোর্স, এক্ষেত্রে রেজাল্ট্যান্ট ফোর্সকে যদি আমি আর দিয়ে ডিনোট করি, হ্যাঁ, এদের দুজনকার মধ্যেকার রেশিওকে আমরা কি বলি? না, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অপশন তো বি হচ্ছে, কিন্তু বুঝতে পারলে এটা কি করে হলো? আমরা রেজাল্ট্যান্ট ফোর্স, এই যে রেজাল্ট্যান্ট ফোর্সের কথা বলছি এখানে, এই রেজাল্ট্যান্ট ফোর্স কোন দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স? না, লিমিটিং ফ্রিকশন অ্যান্ড নর্মাল রিয়াকশন। লিমিটিং ফ্রিকশন অ্যান্ড নর্মাল রিয়াকশনের রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে আর নর্মাল রিয়াকশন হচ্ছে আর এন। তো এদের দুজনের মধ্যেকার রেশিওকে আমরা কি বলেছিলাম? না, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ রিপোজ নয়, কিন্তু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ রিপ্রেজেন্টেড বাই, তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনকে আমরা কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশনকে আমরা, এটা মনে রাখবে যে আমরা মিউ, অপশন এ, মিউ দিয়ে থিটা, অপশন এ, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ফ্রিকশনাল ফোর্স ডাজ নট ডিপেন্ড অন হুইচ অফ দ্য ফলোয়িং। ফ্রিকশনাল ফোর্স নিম্নলিখিতগুলির মধ্যে কার উপর ডিপেন্ড করে না? ডাজ নট ডিপেন্ড, কার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আমরা পড়েছি কার উপর ডিপেন্ড করে ফ্রিকশনাল ফোর্স। আমরা আগের কোর্সটাতে দেখেছিলাম যে এই ফ্রিকশন অফ লয়ে আমরা এটা পড়েছি। তো কার উপর ডিপেন্ড করে না? সারফেসের শেপের উপর ডিপেন্ড করে না, আর সারফেসের এরিয়ার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে নেচার অফ দ্য সারফেসের উপর ডিপেন্ড করে। তো এখানে অপশন দুটোই, এ এবং বি দুটোই কারেক্ট। তো এক্ষেত্রে অ্যান্সার সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ভ্যালু অফ নর্মাল রিয়াকশন আর, নর্মাল রিয়াকশনের ভ্যালু বলেছে আর, কত হবে? নর্মাল রিয়াকশনের ভ্যালু আর এর ভ্যালু, নর্মাল রিয়াকশনকে আমরা কি বলি? আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই আর এর ভ্যালু নিচের যে ছবিটা দেওয়া আছে, ফর দ্য ফলোয়িং ফিগার ইজ, আর এর ভ্যালু নিচের যে ছবিটা দেওয়া আছে সেই ক্ষেত্রে কত হবে? সেই ছবি অনুযায়ী কত হবে? তো এখানে দেখো, এই ছবিটা যদি আমরা ভালো করে দেখি, আমরা ফ্রিকশনের যখন চ্যাপ্টারটা পড়ছিলাম তখন বলেছি যে কোনো ফোর্সকে আমরা কিভাবে রিজলভ করব, কিভাবে ভাঙব।
যাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল করে থাকবে, এখানে থিটা এটা, যাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল করে থাকবে, এটা পি ফোর্স, এটা হরাইজন্টাল ফোর্স, এটা ভার্টিক্যাল ফোর্স, তাহলে যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে সেই কম্পোনেন্টটা, এই হরাইজন্টাল কম্পোনেন্টটা পি কস থিটা হবে, কস উপাংশ হবে, ঠিক আছে, যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে। আর যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে না মানে এইটা, এটা কি হবে না, সাইন উপাংশ হবে, পি সাইন থিটা, পি সাইন থিটা। ওকে, তো আমাকে বলো এই পি সাইন থিটা, এই পি সাইন থিটা, এটা তো আমাদের বডির যে ওয়েট নিচের দিকে কাজ করছে, ঠিক আছে, এই ওয়েটের ঠিক অপোজিটে কাজ করে, এই ওয়েটের নিউটনের থার্ড ল অনুযায়ী এই ওয়েটের ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করবে। তো এই ক্ষেত্রে কি, এইটা নর্মাল রিয়াকশন কত দেখলাম আমরা, যে পিএস, এখানে নর্মাল রিয়াকশন আমরা আর ধরলাম। নর্মাল রিয়াকশন আমাদের অঙ্কে বলে দিয়েছে, আমাদের প্রবলেমে বলে দিয়েছে আর, ঠিক আছে, এই আর এর ভ্যালু কত হবে না, আমরা দেখলাম ওপরের দিকে যে ডিরেকশন, সেখানে পি কস থিটা আমরা পি ফোর্সকে রিজলভ করে পেলাম, আমরা পি কস থিটা পেলাম, যেটা নর্মাল রিয়াকশনের ডিরেকশনে কাজ করছে, মানে উপরের দিকে কাজ করছে। আর এইখানে বলে দিয়েছে যে ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্সটা এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর বলেছে। এই ডায়াগ্রামটা আমি ভালো করে দেখাতে পারছি না, এক মিনিট। তো এইটা আমরা কি দেখলাম, এটা দেখতে পাচ্ছি পি কস থিটা, এই উপরের দিকে পি সাইন থিটা, এবার দেখো এই পি সাইন থিটাটা নিচের দিকে কাজ করে আছে, নিচের দিকে অ্যাক্ট করে আছে, আর নর্মাল যে রিয়াকশনটা এটা ওপরের দিকে অ্যাক্ট করে আছে, তো আমরা এই ওপরের দিকে যেটা অ্যাক্ট করে আছে সেটা কার সঙ্গে সমান হয় না, বডির ওয়েটের সঙ্গে সমান হয়। বডির ওয়েট এখানে কি হবে না, ডব্লু বডির ওয়েট নিচের দিকে কাজ করছে। এবার দেখো যে নর্মাল রিয়াকশন যেটা উপর ডিরেকশনে কাজ করবে, এই ফোর্সটা নর্মাল রিয়াকশন যেটা আমরা আর ফোর্সটা মানে এই উপর ডিরেকশনে যে ফোর্সটা আলটিমেট কাজ করবে, সেই ফোর্সটা এই ওয়েট নিচের দিকে যে ফোর্স কাজ করছে মাইনাস এই সাইন উপাংশের সঙ্গে সমান হবে। তো এখানে অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে দ্য বডি উইল মুভ অনলি হোয়েন, কোনো একটা বডি কেবলমাত্র তখনই মুভ করবে যখন, অপশন এ কী বলেছে, ফোর্স অফ ফ্রিকশন ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমান হবে। এখানে ডায়াগ্রামটা ফলো করো, অপশন এ অনুযায়ী বলেছে যখন ফ্রিকশন যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম, সেই ফোর্সের সঙ্গে যখন আমাদের ফ্রিকশন ফোর্স, এটা মনে করো পি, যে ফোর্স অ্যাপ্লাই করলাম সেটা পি দিয়ে ডিনোট করলাম, আর ফ্রিকশন ফোর্সটা এফ দিয়ে ডিনোট করলাম। এবার যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেই ফোর্সের সঙ্গে যদি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল হয়, তাহলে আমরা সেইটাকে কি বলেছিলাম, সেটা কোন ক্ষেত্রে পসিবল না, লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে পসিবল হয়। এটা লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অপশন এ লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অপশন বি কি বলেছে না, ফোর্স অফ ফ্রিকশন মানে এই যে ফোর্স অফ ফ্রিকশন লেস দ্যান অ্যাপ্লাইড ফোর্স, মানে যে পরিমাণ ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, তার ভ্যালু বেশি হবে না ফ্রিকশনাল ফোর্সের থেকে, তার ভ্যালু বেশি হবে। এমনি ইন জেনারেল ভাবো, যখন আমরা বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করব তখন বডিটা মুভ করতে শুরু করবে। বডি মুভ করা মানে কি, নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স কম জেনারেট হয়েছে বলেই আমাদের বডিটা যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করিয়েছি, অ্যাপ্লাইড ফোর্স
বেশি বলে কি করেছে না এই ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করে আমাদের এই অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করে ফেলেছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স। এই কারণেই বডি মুভ করতে শুরু করবে। তো অপশন বি রাইট অ্যান্সার হবে। কারণ কি কোনো বডিকে মুভ করাতে গেলে আমাদের যে ফ্রিকশনাল ফোর্স সেই ফ্রিকশনাল ফোর্সের থেকে আমাদের বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুটা আমাদের বেশি হতে হবে কার থেকে না ফোর্স অফ ফ্রিকশন বা ফ্রিকশন ফোর্সের থেকে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট ইন এ ডাইরেকশন ড্যাশ টু দ্য ডিরেকশন অফ মোশন অফ অবজেক্ট। এই কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন, ঠিক আছে। এর অ্যান্সারটা তোমরা আমাকে জানাবে, এর অ্যান্সারটা আমি করে দেবো না, ওকে, এটা হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফোর্স অফ ফ্রিকশন ডিপেন্ডস আপন। এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের হয়ে গেছে, তোমরা এর অ্যান্সারটাও দেবে। বলছে হোয়েন এ বডি স্লাইডস ওভার দ্য সারফেস অফ অ্যানাদার বডি, ঠিক আছে, যখন একটা বডি অন্য একটা বডির উপরে স্লাইড করে বা মুভ করে, ঠিক আছে, দ্য রেজিস্ট্যান্স টু ইটস মোশনস ইজ কল্ড। এর ফলে যখন মুভ করবে একটা বডি অন্য একটা সারফেসের উপর মুভ করবে তখন একটা রেজিস্ট্যান্স ফোর্স জেনারেট হয়। এই রেজিস্ট্যান্স ফোর্স এই যে রেজিস্ট্যান্স ফোর্স এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা কি বলি? তাহলে দুটো বডির মধ্যে যখন মুভমেন্ট থাকবে সেক্ষেত্রে কোন ফ্রিকশন ফোর্স জেনারেট হবে না স্লাইডিং ফ্রিকশন ফোর্স জেনারেট হবে। আর যদি রেস্ট কন্ডিশনে থাকতো, বডির মধ্যে কোনো রিলেটিভ মোশন থাকতো না, সেক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স জেনারেট হতো। ওকে, তো এখানে অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছি। এ মেটাল ব্লক অফ 15 নিউটন ইজ কেপ্ট অন এ পিস অফ উডেন। একটা উড এক টুকরো উডের উপরে একটা মেটাল পিস, তার ওয়েট কত না 15 নিউটন রাখা হয়েছে। একটা উডেন ব্লক, তার উপরে একটা মেটাল বডিকে আমরা রাখা হয়েছে, তার ওয়েট কত না 15 নিউটন। অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দেম, এই উডেন সারফেস আর মেটাল সারফেস, এদের মধ্যে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তার ভ্যালু বলা আছে মিউর ভ্যালু বলে দিয়েছে না 0.5। ডিটারমাইন দ্য ফোর্স অ্যাক্টিং অ্যাট 30 ডিগ্রি ইনক্লাইনেশন ইন অর্ডার টু মুভ দ্য বডি। বলছে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করাতে হবে, কত ডিগ্রি কোণে না 30 ডিগ্রি কোণে, ঠিক আছে, হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রি কোণে কি পরিমাণ ফোর্স এই যে পি, কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে বডিটা মুভ করতে শুরু করবে। এই ধরনের অঙ্ক আমি যখন চ্যাপ্টার করাচ্ছিলাম তখন কিন্তু এই ধরনের অঙ্ক আমি সলভ করে দেখিয়েছি। তো এর অ্যান্সারটা তোমরা আমাকে, এখানে অ্যান্সারটা বলে দেওয়া আছে, এই অ্যান্সারটা তোমরা আমাকে জানাবে, করে জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো, আর একটা অঙ্ক দিয়েছি, ঠিক আছে, এইটাও তোমরা করে আমাকে জানাবে। নেক্সট পরের অঙ্কটা তাই, এইটাও হোমওয়ার্ক থাকলো তোমাদের, এর আগেরটাও হোমওয়ার্ক থাকলো। এইটাও হোমওয়ার্ক, এইটাও হোমওয়ার্ক। তো তোমাদের এই 5টা ম্যাথস দিলাম, এগুলো একটু করবে। খুবই সোজা এগুলো, আগের পার্টগুলো দেখবে। এই ধরনের প্রবলেম আমি করিয়েছি, তোমাদের না করিয়ে আমি দেইনি করতে। তোমরা এগুলো সলভ করবে, দেখবে তোমাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, সব থেকে বেশি যে ফ্রিকশনাল ফোর্স হুইচ কামস ইনটু প্লে
when a body just began to slide over the surface of the another body, এটা সারফেস হবে, সারফেস অফ দ্য অ্যানাদার বডি ইজ নোন অ্যাজ, আমি এটা বলে দিয়েছি যে যখন ম্যাক্সিমাম যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে কোনো একটা বডি অন্য একটা বডির সারফেসে কী হবে না, জাস্ট স্লাইড করতে শুরু করবে, সেই ফোর্সকে আমরা কি বলেছিলাম না, লিমিটিং ফ্রিকশন ফোর্স। তো অ্যান্সার হলো অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে, দ্য ফ্রিকশন এক্সপিরিয়েন্সড বাই এ বডি ওয়েন অ্যাট রেস্ট, বলছে যখন কোনো একটা বডি রেস্ট কন্ডিশনে থাকে তখন তার মধ্যে কোন ধরনের ফ্রিকশন ফোর্স জেনারেট হয়, যখন বডি রেস্ট কন্ডিশনে থাকে তখন আমরা বারবার করে বলেছি কি না, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স জেনারেট হবে। তো এখানে অ্যান্সার কি হবে না, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে দ্য রেশিও অফ স্ট্যাটিক ফ্রিকশন টু ডায়নামিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন আর ডায়নামিক ফ্রিকশনের যে রেশিও, স্ট্যাটিক ফ্রিকশন আর ডায়নামিক ফ্রিকশনের যে রেশিও সেটা কি হবে, একের থেকে বেশি হবে না একের থেকে কম হবে না সমান হবে। তো এখানে দেখো স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর ডায়নামিক ফ্রিকশন ফোর্সের যে রেশিও, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর ডায়নামিক ফ্রিকশন ফোর্স, সবসময়ের জন্য মনে রাখবে যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ভ্যালু ডায়নামিক ফ্রিকশন ফোর্সের ভ্যালুর থেকে বেশি হয়, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ভ্যালু সবসময় বেশি হয় কার থেকে না, ডায়নামিক ফ্রিকশন ফোর্সের থেকে। তো উপরে যদি আমাদের বড় নিউমেরিক্যাল ভ্যালু থাকে, উপরে যদি বড় ভ্যালু আসে নিচে স্মল ভ্যালু এলে, সেক্ষেত্রে আমরা সেই ফ্র্যাকশনটাকে কি না, সেই ফ্র্যাকশনের ভ্যালু একের থেকে বড় আসবে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন আর ডায়নামিক ফ্রিকশনের যে রেশিও সেটা সবসময়ের জন্য কি না, একের থেকে বড় আসবে। তো এখানে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি, গ্রেটার দ্যান 1। নেক্সট কোশ্চেন দেখো, স্ট্যাটিক ফ্রিকশন কি, ঠিক আছে, এটা হয়েছে স্ট্যাটিক ফ্রিকশন কি হবে না, স্ট্যাটিক ফ্রিকশন অপশানে কি বলেছে, বিয়ার্স এ কনস্ট্যান্ট রেশিও টু দ্য নর্মাল রিয়াকশান বিটুইন টু সারফেস। এটা তো বললাম যে দুটো সারফেসের মধ্যে, ঠিক আছে, সবসময়ের জন্য স্ট্যাটিক ফ্রিকশনটা, দুটো সারফেসের যে রেশিও, স্ট্যাটিক ফ্রিকশন নর্মাল রিয়াকশান বিটুইন দ্য টু সারফেস, ঠিক আছে, দুটো সারফেসের মধ্যে যে নর্মাল রিয়াকশান তার সঙ্গে কনস্ট্যান্ট রেশিও বিয়ার করে, ইজ ইনডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট, এরিয়া অফ কন্ট্যাক্টের ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে, দুটো সারফেসের যে এরিয়া অফ কন্ট্যাক্ট তার উপর ডিপেন্ড করে না। এটা আমরা বারবার করে বলেছি, এটা ফ্রিকশনের ল একটা, যে এরিয়ার উপর ডিপেন্ড করে না। ফ্রিকশন ফোর্সের ভ্যালু অলওয়েজ অ্যাক্টস ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্যাট ইন হুইচ দ্য বডি টেন্স টু মুভ, ঠিক আছে, যে ডিরেকশনে বডি মুভ করতে চায় তার অপোজিট ডিরেকশনে কি না স্ট্যাটিক ফ্রিকশন অ্যাক্ট করে। আর অপশন ডি বলেছে অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে অ্যান্সার কী হবে না, অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ ইজ কারেক্ট। নেক্সট কি বলেছে, স্ট্যাটিক ফ্রিকশন অলওয়েজ ড্যাশ ডায়নামিক ফ্রিকশন। আমরা এর আগের কোশ্চেনটা আমরা কি পড়লাম, যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সবসময়ের জন্য ডায়নামিক ফ্রিকশনের থেকে বেশি হয়। তো এখানে কী হবে, স্ট্যাটিক ফ্রিকশন ইজ অলওয়েজ greater than the dynamic friction, static friction is always greater than the dynamic friction। তো এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এখানে আমি বারবার করে বলছি, তোমরা আগের যে চ্যাপ্টার পার্ট 1 পার্ট 2 পার্ট 3 রয়েছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 রয়েছে, সেটা তোমরা আগে ভালো করে পড়ো, তারপরে এই পার্টের কোশ্চেনগুলো একবার দেখবে সব কোশ্চেনগুলো তোমরা ইজিলি পারছো। ওকে, তাহলে আজ এই পর্যন্তই থাকলো, পরে আমরা নেক্সট একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, বাই, টেক কেয়ার।